কিন্তু তোরা সবগুলো মিলে তো আবার অন্ধকার করে দিয়েছিস। ভিটামিন কি ওভারডোজ হয়ে গিয়েছে? বিয়ের পর থেকে একদিনও গিয়েছে বাবার কাছে? এমন করছো কেন? দুদিনের ব্যাপার, চলে আসবে তো। নয়তো তুমি চলে যাও শ্বশুরবাড়ি, গিয়ে থেকে আসো সকলের সাথে 2 দিন। শিয়াশার কথায় আশরাফ ভোতা মুখে ঘরে চলে গেল। মনে মনে খুশিও হয়ে গেল শিয়াশা। আজ এমনিতেও অপকর্ম করবে। আশরাফ যদি শ্বশুরবাড়িতে যায় তবে তার সুরক্ষা ব্যবস্থা বেশ হালকা হয়ে যাবে। তার জন্য বাড়ি থেকে বের হওয়া সহজ হবে। প্রতি বছর নববর্ষে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। চলে 3 দিন ব্যাপী সাংগ্রাই উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের করা হয়। পার্বত্য এলাকায় বসবাসরত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নিজ সভ্যতা ট্র্যাডিশন অনুযায়ী সেজে ওঠে এই শোভাযাত্রায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বিশাল জমজমাট আড়ম্বরপূর্ণ উৎসবের আয়োজন করা হয়। সাঙ্গু নদীর তীরে বসে মেলা, যেখানে নদীর ফ্লোটিং মার্কেট বসে। তীরে ছোট ছোট দোকান বসে, যেখানে নারী পুরুষ সমান তালে নিজেদের ঐতিহ্য তুলে ধরে। নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যায়, তা দেখে শেখে আহ্লাদে ভিন্ন বৈচিত্র্যের প্রতি আকৃষ্ট সাধারণ মানুষগুলোও সেজে ওঠে উপজাতিদের বেশভূষায়। সাথে রয়েছে পুতুল নাচ, নাগরদোলা, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, পাঁপড় ভাজা, গরম গরম মন্ডি মুরকি, বাঁশের তৈরি খাবার, হরেক রকমের আচার পিঠা উৎসব। এবং 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্মিলিত নাচ পরিধানে থাকে তার নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক। সে এক এলাহি কাণ্ড। বাঙালি আমোদ প্রমোদ প্রিয় তার উদাহরণ হিসেবে নিজেদের মেলে ধরে থাকে তারা। 19 বছর ধরে শিয়াসা বান্দরবানে থাকে। পর্যটন এলাকা থেকে শুরু করে ঝোপঝাড় দেখেনি এমন জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। তবে এত আমোদ প্রমোদ প্রিয় মেয়েটা এই ঐতিহ্যবাহী রাতের মেলায় কোনোদিন অংশগ্রহণ করতে পারেনি। চক্ষু শীতল করতে পারেনি উপজাতিদের বৈচিত্র্যময়তা দেখে। এই আক্ষেপ বহুকালের। বাবা নানার কড়া নিষেধাজ্ঞা বাবা নানার কড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যাওয়ার সাহস হয়নি। শেষে হতাশ হয়ে বলেছে গার্ড নিয়ে যাবে, তাতেও সাইফ অনর। সকালে অহেতুক কাঠখোট্টা মেজরটিকে তাকে রেসের অফার করে। সকালে অহেতুক কাঠখোট্টা মেজরটি তাকে রেসের অফার করে। ফ্রিতে কেন নিজের এনার্জি ওয়েস্ট করবে? তাই তো সুযোগ পেতে ট্রফি হিসেবে এই প্রস্তাব রাখে। দর্পণও রাজি হয়ে যায়, কেননা সে আত্মবিশ্বাসী। তার মতো ফার্স্ট রানারের সাথে সে আশা কখনোই জিততে পারবে না। ক্রঞ্চাটপূর্ণ মেলায় যাওয়ার এই প্রশ্ন উঠেই না। সে বরাবরই কোলাহলহীন থাকতে পছন্দ করে। কিন্তু মেয়েটা যে এভাবে তাকে বোকা বানিয়ে জিতে যাবে সে ভাবতেও পারেনি। ভাবনায় বিভোর নিজের পাশে তাকায় দর্পণ। উৎফুল্লতা, উৎসাহ, আনন্দ যত শব্দ রয়েছে তাই মুহূর্তে মেয়েটার মাঝে পাওয়া যাবে। রাত প্রায় 10টা 40। তারা হাঁটছে গলির ভেতর থেকে। শিয়াশা পেছনের গেট থেকে লুকিয়ে এসেছে। ডিনার শেষে বাবাকে বলেছে তাকে যেন রাতে ডিস্টার্ব না করে। সে আজ দরজা আটকে ঘুমাবে। সে কখনোই দরজা আটকে ঘুমায় না। মিনি তার ঘরের মেঝেতেই ঘুমায়। মাঝরাতে প্রায় মাথায় হাত বুলানোর অভ্যাস আছে। সে ঢের জানে। রাতভর 2 শ্বশুর জামাই ঘুমায় না, তার ঘরে আসে। প্রায় তো সকালে নিজের মাথা তেলে চুপচুপে পায় শিয়াশা। তাই তো আজ মিনিকে বলেছে ভেতর থেকে দরজা আটকে ঘুমাতে। পরিপ্রেক্ষিতে সাইফ এক পায়ে রাজি হয়ে গেছে। মেয়ের খারাপ লাগছে, এটাই তার কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। শিয়াশা আর চোখে দর্পণকে দেখছে। লোকটাকে ব্যস্ত মনে হচ্ছে। শান্তভাবে হাঁটছে, তবুও ব্যস্ততা। চিন্তিত ভাব শীতলতা ভঙ্গ করে নিজেদেরকে প্রকাশ করছে। কাটা কাটা আর্মি কাট চুলগুলো দিয়ে পানি ঝরছে। মাত্রই গোসল করেছে বোধহয়। কানে এয়ারপ্যাড লাগানো, বদনে শোভা পাচ্ছে কালো টি শার্ট, কালো প্যান্ট। পরক্ষণে নিজের দিকে খেয়াল করবে তখন কি হবে? লোকটা যখন খেয়াল করবে তখন কি হবে? শিয়াশা দর্পণের ফোনে লোকেশন পাঠালে দর্পণ হতাশার নিঃশ্বাস ফেলে। ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি শিওর এটাই ঠিকানা? একদম। শিয়াশা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। দর্পণ তৎক্ষণাৎ ফোন বের করে কাউকে একটা বার্তা পাঠায়। গলি থেকে বের হলে বাস পাওয়া যাবে। তারা সেদিকটাই হাঁটছে। স্বল্প জনমানবে আচ্ছাদিত পথ। পথিমধ্যে আবাসিক এলাকার রাস্তার দুপাশে ঝাড়ুল গাছের শাখা প্রশাখা বিস্তৃত হয়ে আছে। শাখা প্রশাখাগুলোতে রাজত্ব করছে শক্ত কাণ্ডের সাথে এঁটে থাকা পার্পেল রঙের ফুলগুলো। সে গাছের নিচে দাঁড়িয়ে আছে 2 কপোতি। দৃশ্যটি আকর্ষণ করে দর্পণের। সন্ধিয়ান তীক্ষ্ণ চোখ দুটো এমনভাবে দেখছে যেন গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেয়ে যাবে এক্ষুনি। নাইটির পরনে লাল জামদানি শাড়ি, সাদা ব্লাউজ, চুলগুলো হাত খোপা করে, তাতে ফুল গোজা, সাদা রজনীগন্ধা ও গোলাপ। সম্মুখে সাদা পাঞ্জাবি পরিহিত যুবকটি দুহাতে, মেয়েটার দুহাত। দুজনেই হেসে হেসে কথা বলছে। মুখে লেগে আছে লাজুক এক অন্যরকম হাসি। দর্পণের কাছে দৃশ্যটি সুন্দর লাগে। এই সুন্দর লাগা প্রকাশার্থে বলে, মেয়েটিকে সুন্দর লাগছে, তাই না? সাথে সাথে শিয়াশার মুখ কালো হয়ে যায়।
অনিচ্ছাকৃত মেয়েটাকে একবার দেখে নেয়। এমনই সময় হলে মেয়েটাকে অত্যাধিক পরিমাণে মোহনীয় লাগতো তার কাছে, কিন্তু এখন শেওড়া গাছের পেতনি লাগছে। মনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলছে, না না, মেয়েটাকে সুন্দর লাগছে। সে মানবে না বাপু, মানবেই না। কেন মানবে? তার প্রেমিক পুরুষ অন্য কোনো মেয়ের প্রশংসা কেন করবে? মেয়েদের আঘাত করার জন্য অস্ত্রের প্রয়োজন পড়ে না, এমন কিছু সেনসিটিভ জায়গাতে আঘাত করলেই হয়। সে কৃত্রিম হাসলো, উৎসাহী কণ্ঠে জিজ্ঞাসা করলো। আমায় কেমন লাগছে? দর্পণ ভ্রু কুচকে শিয়াশার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। এমনিতে সময় স্কার্ফ থাকে, আজ তাও নেই। পরনে কালো টি শার্ট আর ব্রাউন জগাস। সে ভুল না হলে আজ তার গেঞ্জির সংখ্যা গুনতে ভুল হয়নি। গতকাল 8টা নতুন গেঞ্জি কিনে এনেছিল। সময় হয় না বিদায় এবারে কিনে রাখে। তবে সময় হয় না বিদায় একবারেই কিনে রাখে। তবে আজ পড়তে গিয়ে দেখলো 7টা রয়েছে। সে একটা এখন মেয়েটার বদনে শোভা পাচ্ছে, ভেতরটা উষ্ণতা অনুভব করে। সে চমৎকার হাসি দেয়। শিয়াশা আগ্রহী হয়ে তাকিয়ে আছে দর্পণের দিকে। দর্পণ এক হাতে মেয়েটার কাঁধ জড়িয়ে নিজের সাথে মিশিয়ে হাঁটা শুরু করে, ঠিক যেন বাল্যকালের দুই বন্ধু ভাবখানা এমন। শিয়াশার সব উৎসাহে এক কুয়ো পানি ঢেলে বলে, ঠিক যেন আমার ছোট ভাই। শিয়াশা তৎক্ষণাৎ কাঁধ জড়িয়ে রাখা হাতটা ছাড়িয়ে দর্পণের সামনে দাঁড়িয়ে গেল। চোখে মুখে তার অদ্ভুত প্রতিক্রিয়া, যেখানে অতৃপ্তির আভাস, রাগ, ক্রোধ। দর্পণ মিটিমিটি হাসছে, প্যান্টের দুপকেটে হাত ঝুঁকিয়ে। হঠাৎ করে এই নিস্তব্ধতা ভেঙে ফুঁসে উঠে হামলে পড়লো যুবকটির উপর। চিকন নরম হাতে বেধড়ক মারতে শুরু করলো। দর্পণ হো হো করে হেসে উঠে আর মেয়েটাকে এক টানে বক্ষ গহ্বরে নিয়ে নেয়। দু হাতের আঁচলায় রাগান্বিত মুখটা জোরপূর্বক আটকে রেখে ফিসফিসিয়ে বলে, সবচেয়ে অপছন্দনীয় রংটি যখন তোমার বদনে শোভা পায়, তখন সেটি হয় আমার সবচেয়ে পছন্দনীয় রং। সবচেয়ে অপছন্দনীয় পোশাকটি যখন তুমি পরিধান করো, তখন সেটি হয় আমার পছন্দের তালিকার ঊর্ধ্বে। আমি জানি না নারীর অনবদ্য রূপ প্রকাশকারী শাড়ি নামক পোশাকটি তোমার শরীরে জড়ালে ঠিক কেমন লাগবে, জানতেও চাই না। যার বদনে স্বভাবেত এই সবচেয়ে কুৎসিত পোশাকটাও অত্যাধিক পরিমাণে সৌন্দর্যের অধিকারী হয়ে ওঠে, তার বদনে শাড়ি নামক মোহনীয় পোশাকটি জড়ালে যে আমার মরণ হবে, যেটা বিবাহের পূর্বে আমি চাই না। তুমি কেমন, ঠিক কতটা সুন্দর আমি জানি না, তবে আন্দাজ করতে পারি যাকে দেখলে আমার চোখ জুড়ায়, যাকে দেখলে আমার জিহ্বা বর্ণনা দিতে ভুলে যায়, শব্দের বুনন তাদের স্বকীয়তা হারায়। তার থেকে সুন্দর ধরনীতে আর কেউ নেই। তবুও আমি নিজেকে ব্যর্থ ঘোষণা করছি। আমার মনের ভেতরে যে সৌন্দর্যের বর্ণনা ভেসে ওঠে তোমায় দেখলে, তা আমি প্রকাশ করতে পারিনি। এ কেমন সৌন্দর্যের অধিকারী তুমি, যা আমি বর্ণনা দিতে ব্যর্থ, বলতে পারো? শিয়াশা বাঘ হারা চেয়ে থাকে শ্যাম সুন্দর পুরুষটির দিকে। অচিরে সম্মোহিত চিত্তে হুঁশ জ্ঞান হারিয়ে দুহাত সক্রিয়ভাবে লোকটার গলদেশে আঁকড়ে ধরেছে। এত সুন্দর বর্ণনা দিয়েও যদি বলে সে মনের মতো করে বর্ণনা দিতে পারেনি, তবে তার চোখে সে ঠিক কতটা সুন্দর। রাত 11:30। সবুজ ঘাস যত্ন সহকারে কাটছাট করে তৈরি করা এক বিশাল প্রাঙ্গণ। প্রাঙ্গণটির পরিষ্কার পরিচ্ছন্নতা, শৌখিনতা দেখেই মনে হচ্ছে এটাকেও যত্ন আত্তি করা হয় বেশ রমরমা করে। সবুজে ঢাকা পড়া প্রাঙ্গণটির এক প্রান্তে ধাতব দণ্ড ও ইটবালি মার্বেল টাইলস দিয়ে পরিবেষ্টিত করে আয়তকার আকৃতি তৈরি করা। আয়তকার বেষ্টনে 4 কোণায় 4টি স্তম্ভের উপর আলোকিত হয়ে আছে 4টি বৃত্তাকার লাইট। সেই কৃত্রিম আলোয় আয়তকার বেষ্টনের ভেতরে খানিক উঁচু বাঁধাই করা জায়গাটুকু সুস্পষ্ট দেখা যাচ্ছে। জায়গাটুকু নয়, অনেকটা জায়গা, যেখানে 3টে সামান্য উঁচু জায়গা দেখা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো এই একটা বিলাসবহুল কবরের বর্ণনা। কবর আবার বিলাসবহুল শুনতে হাস্যকর লাগছে, তাই তো? কেননা বাহিরে এত ফকফকা আলো, মার্বেল টাইলস, এত সব কিছু ফিকে পড়ছে মাটির অভ্যন্তরে চাপা দেয়া বাঁশের আড়ালে সাদা কাফনে মোড়ানো প্রাণগুলোর অন্ধকারের কাছে। হয়তো অন্ধকার, কিংবা হয়তো সৃষ্টিকর্তার কুদরতের নূরের আলোয় আলোকিত। হয়তো বলা হয়েছে, কেননা সাইফ জানে না তারা কেমন আছে। রূপালী আস্তরণে আচ্ছাদিত ধাতব দণ্ডের তৈরি গেট ক্যাচক্যাচ শব্দ করে উঠল। ট্রাউজারের আড়ালে এক হাত ঢুকিয়ে সাইফ ধীর পায়ে এগিয়ে গেল কবরস্থানের ভেতরে। দুর্বা ঘাস মৃদু হাওয়ার তালে দুলছে। রোজকার মতো মাথা এলিয়ে দিল আশার বুকে সাইফ। ঘাসের আড়ালে মুখটা দেবে গেল, ওভাবেই পড়ে রইল নীরবে। অবলীলায় চোখ বেয়ে কিছু নোনা জল পড়তে লাগলো। সাইফ ধীরে ধীরে হাত বুলিয়ে যাচ্ছে ঘাসের উপর। সিমেন্টের উপর খোদাই করে লেখা আয়শা চৌধুরী। সাইফ সেদিকে তাকিয়ে রয় নির্নিমেষ। আশু,
আদুরি গলায় ডাকটিতেও নিরুত্তর অভিমানী নারীটি। আদুরি গলায় ডাকটাতেও নিরুত্তর অভিমানী নারীটি। তুমি তো এমন ছিলে না। পৃথিবীর সবার থেকে বেশি বিশ্বাস করতে তুমি আমায়। তাহলে কেন হার মেনে গেলে? কেন আমার উপর একটু বিশ্বাস রাখলে না? আর একটু লড়াই করলে আজ আমার এমন বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো না। আমার দম বন্ধ হয়ে আসে আশা। সবসময় মেয়ের কথা চিন্তা করেছো। যেতে যেতে আমার বেঁচে থাকার কারণ বানিয়ে রেখে গিয়েছো তাকে। কখনো ভেবে দেখোনি আমি কিভাবে বাঁচবো? ফিসফিসে কণ্ঠে আক্ষেপের সুরে বলা কথাগুলো রজনীর অন্ধকার নীরবতার সাথে মিলিয়ে গেল। প্রতিবার এমনই হয়। সে করেছে এমন অপরাধ যার জন্য ক্ষমা নামক শব্দটা নিষিদ্ধ। নারীটি তাকে সারা জীবনের জন্য অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে গেছে। বাতাবরণের শাঁসা শব্দ পই পই করে বলছে নারীটি তাকে কখনো ক্ষমা করবে না। তাই তো এমন শাস্তি দিয়ে গেছে তাকে, যা থেকে মৃত্যু ছাড়া পরিত্রাণ মিলবে না। আশার বুকে মাথা রেখে সাহেব পাশে দুটো ছোট ছোট কবরের দিকে তাকায়। আশার ডান পাশে একসাথে তৈরি করা, সেদিকে উত্তস্ত শীতল দৃষ্টি রেখে বলে, তুমি শান্তিদানে বড্ড কঠোর আশা। ছোট ছোট দুটো কবর পাশাপাশি, মাঝে যে স্বল্প দূরত্বের হাঁটার জায়গা। সাহেব সেখানে আসন পেতে বসে গেল। দু হাতে ছোট্ট দুই কবরের উপর ঘাসগুলোই হাত বুলিয়ে দিতে শুরু করলো। মুখে স্নেহের হাসি, চোখ দুটো লাল হয়ে আছে, যেন ক্ষণকাল বাদেই রক্ত গড়িয়ে পড়বে। সে মৃদু হেসে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা নেমপ্লেট পরিষ্কার করতে লাগলো। মাটির কণা সরে যেতেই জল জল করে উঠলো দুটো নাম, সাইমন চৌধুরী, সানাম চৌধুরী। সাইফ ক্লান্তিহীন হাতে সেখানে হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ বাদে ফের নেমপ্লেট দুটো মাটির অস্তরণে ঢেকে দেয়। আশা ফাউন্ডেশন 4 তলা ভবনের। 3 তলা ভবনের ফ্রন্ট পোর্চে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে আশফাক আহমেদ। ক্লান্ত অবসন্ন দৃষ্টি সাইফের দিকে। এই দৃশ্য নিত্যদিনকার। কখনো বা ভোর রাতে, কখনো বা মাঝরাতে দেখা যাবে সাইফ ওখানেই ঘুমিয়ে আছে। সে প্রতিদিন ঘুমানোর আগে একবার ভিজিটে আসে এখানে, বাচ্চাদের কোনো সমস্যা হলো কিনা দেখতে। বাচ্চা বাচ্চা কণ্ঠ পেতে আশফাক আহমেদ ঘাড় ঘুরিয়ে তাকায়। পায়জামা, ফতুয়া, আগাগোড়া ডোরেমন প্রিন্টেড, রাতের পোশাকে আবৃত 7 বছরের একটা ছেলে ঘুমো ঘুমো চোখে তাকিয়ে আছে তারই দিকে। আশফাক আহমেদের ভ্রু কুঁচকে যায়। গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, কি বলছো? বাচ্চাটি সময় নিল না জবাব দিতে। চপল কণ্ঠেই বলল, তুমি তো অনেক বড়, তবে ইংরেজি কেন বুঝতে পারছো না? তোমার টিচার তোমাকে ইংরেজি পড়ায়নি? আশফাক আহমেদ দাঁত কিরমির করে উঠল। কণ্ঠে দেশপ্রীতি ঢেলে বলল, কেন? ইংরেজি ক্লাস বাদ দিতে বলবো কেন? হ্যাঁ, তাহলে আগামীকাল থেকে ইংরেজি টিচারকে ক্লাস নিতে বারণ করে দিবে। আশফাক আহমেদ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, তুমি তো ইংরেজি বলতে মানা করেছো, তাহলে পড়বো কেন? শেখা আর বলার মধ্যে পার্থক্য রয়েছে। বলতে বারণ করেছি, পড়তে নয়, বুঝলে? তুমি তো বড় হয়ে গিয়েছো নানু ভাই। সিয়া ঠিক বলে, ঠিক করে কথা বলতে পারো না, যে কোনো একটা বলো। বাচ্চাটির কণ্ঠে শিষ্টাচারের বহিঃপ্রকাশ। ইংরেজি শিখবে আর পরীক্ষার খাতায় লিখবে। কোনোদিন দৈনন্দিন জীবনে ভাব প্রকাশে ব্যবহার করবে না, বুঝেছো? আশফাক আহমেদ গম্ভীর গলায় বলল। বাচ্চাটি বাধ্যগত ছেলের মতো মাথা নেড়ে বলল, ওকে, এত রাত পর্যন্ত জেগে থেকো না, এটা ব্যাড হ্যাবিট। সকলে পচা বলবে তোমাকে। আশফাক আহমেদের চোখ ছোট ছোট হয়ে গেল জ্ঞানের বাণী শুনে। এই পুচকে ছেলে তাকে হ্যাবিট শেখাচ্ছে। সে তেরছা কণ্ঠে বলে, তো তুমি কি করছো এখানে না ঘুমিয়ে? শুশু করতে উঠেছি। বাচ্চাটি ডান হাতের ছোট্ট আঙ্গুলটা দেখিয়ে বলল, তো বাইরে বের হয়েছে কেন? তোমাদের রুমেই তো বাথরুম রয়েছে। রুমের সবগুলো ফিল আপ হয়ে গিয়েছে। আশফাক আহমেদ বিরক্তি বোধ করলো। কপট রাগ দেখিয়ে বলে, সবগুলো একসাথে ছুঁচু আসে কি করে? সুসুকি আপনার বাবার সম্পদ, যে বলে একই আসবে। সাইফের কণ্ঠে আশফাক আহমেদ ক্রুদ্ধ চোখে তাকালো তারই দিকে। মাত্রই এসেছে সে। আশফাক কিছু বলার আগেই আবারও বাচ্চা কণ্ঠটি শোনা গেল, পাপা, আজকে তো কথা ছিল আপেল খাওয়াবে, খাওয়াওনি। বাচ্চাটি গোল গোল তাকিয়ে বলল সাইফের উদ্দেশ্যে। আশফাক আহমেদ তেতে উঠল। হ্যাঁ, ওগুলোই তো খাবে। দাঁত যে কয়টা আছে সেগুলোও নষ্ট করতে। কয়টা দাঁত পুরোপুরি রয়েছে, সব কয়টা তো রাত খাওয়া।
তারপর ডেন্টিস্টদের কাছে যেতে হবে। ডেন্টিস্ট গুঁতো দেয়, রক্ত বের করে দেয়, ব্যথা দেয়। তুমি জানো না আমি ভয় পাই রক্ত দেখলে? বাচ্চাটি তীব্র আক্রোশে যথাযথ কারণ দেখিয়ে বলল। এই যে এত চকলেট না খেয়ে একটা জুতো খাওয়া লাগতো না? নিজের দোষে নিজেই ভোগো। তোমার বুদ্ধি নেই পাপা, সিয়া ভালো, তাদের অনেক বুদ্ধি। তুমি জানো না আমার আবার নতুন দাঁত উঠবে এগুলো পড়ে গিয়ে, তাই এখন ইচ্ছে মতো চকলেট খেতে হবে। পাপা বলেছে নতুন দাঁত উঠলে আর চকলেট খাওয়া যাবে না, তাই তো আমি খেতে চাইছি। আশফাক আহমেদ অবাক হয়ে বলল। কি বললে? আমার বুদ্ধি কম? হ্যাঁ, আমার বুদ্ধি কম? আমি বলিনি, তুমি তোমার কাজে প্রমাণ করেছো। বাচ্চাটি গম্ভীর গলায় বলল। সাইফ তাড়া দিল বাচ্চাটিকে। ওকে বাচ্চা, অনেক হয়েছে, এখন ঘুমাতে যাও। আগামীকাল উইকেন্ডে পাক্কা ওয়াফেল খাওয়াবো। থ্যাংক ইউ পাপা। বাচ্চাটি চমৎকার হেসে বলল। সাইফ হাসলো। আলগোছে মাথায় হাত বুলিয়ে দিয়ে দু হাতের আজলায় ছোট্ট মুখটা নিয়ে কপালে আলতো চুমু দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল। নানু ভাইয়ের মাথায় তার সেরা। হ্যাঁ, তার সাথে লাগতে যেও না, ঘুমিয়ে পড়ো, কাল মর্নিং শিফটে ক্লাস। ওকে পাপা। বাচ্চাটি বুঝমানের ন্যায় মাথা নেড়ে বলে। পরপরই প্যান্টের চেনে হাত দিয়ে গোল গোল দৃষ্টি ফেলে তড়িৎ কণ্ঠে বলে। প্যান্ট ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে। বলেই সে ছুট লাগায়। যাই বলতে নেই, আসি বলো। সাইফ উঁচু কণ্ঠে বলল। আসি। বাচ্চাটি প্যান্ট আঁকড়ে বলল। সাইফ উচ্চস্বরে হেসে উঠল। হাস্যরত সাইফকে পুরোপুরি অগ্রাহ্য করে আশফাক ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। যেতে চেড়ে বিড়বিড় করে বলল। এক একটা বাপের মতো হয়েছে মাস্টারপিস। সাইফ শ্বশুরের দিকে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে অলস পায়ে হাঁটতে লাগলো। আর এক একটা কক্ষে ঢুকে সব পর্যবেক্ষণ করে সব কক্ষে ড্রিম লাইট জ্বালিয়ে রাখা, শুধু দুটো কক্ষ ব্যতীত। ওই কক্ষ দুটোতে 12 বছরের ঊর্ধ্বে 6 জন বাচ্চারা থাকে। তাদের মধ্যে সিয়াদা এই দিন সবচেয়ে বড়। তাদের পড়ার সময় শেষ হবে রাত 12:30টায়। সাইফ সেখানে গিয়ে কিছুক্ষণ বসলো, হালচাল জিজ্ঞাসাও করলো। তারা প্রত্যেকে ক্যান্টনমেন্টে পড়ে। পড়ার চাপ অধিক থাকে, উপরন্ত কোচিংও পড়া থাকে। বলা বাহুল্য, আশা ফাউন্ডেশনের প্রত্যেকটা বাচ্চা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় হয়েছে। তাদের শিষ্টাচার অন্যরকম, যেখানে কোনো বাইন্ডিংস নেই। সবাই সিয়ার মতো উড়ন্ত চঞ্চল পাখি। তবে সিয়ারও যেমন অদেখা এক বাইন্ডিং রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে, তেমনি তাদের সকলেরও রয়েছে, যে বিষয়ে সাইফ খুব সতর্ক। সাইফ চৌধুরী 172 জন সন্তানের জনক। কথাটা শুনতে অদ্ভুত শোনালেও এর মধ্যকার পটভূমি মনোমুগ্ধকর। আশা ফাউন্ডেশনে মোট 171 জন শিশু রয়েছে, সিয়াকে নিয়ে 172। এদের প্রত্যেকের নিজস্ব পরিচয় রয়েছে। তাদের মায়ের নাম আশা চৌধুরী এবং বাবার নাম সাইফ চৌধুরী। আশফাক তাদের নানা ভাই, আশরাফ তাদের মামু। বুঝ ব্যবস্থা সম্পন্ন বাচ্চাগুলো নিজেদের সত্য জানা সত্ত্বেও তারা এই পরিচয় বহনে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে দিন শেষে কতগুলো মুখ থেকে পাপা শুনতে পায় সাইফ, তার মনে হয় তার জ্বলন্ত দীপশিখার ন্যায় বুকটাকে কেউ ঠান্ডা করে দিয়েছে। তাদের একমাত্র পরিচয় তারা সাইফ এবং আশার সন্তান। কে অনাথ, কে পথশিশু, কে নাজায়েজ, এগুলো যেন তুচ্ছ তাদের এই শক্তিশালী পরিচয়ের কাছে। পৃথিবীর নিয়ম অনুযায়ী ক্ষমতাটা, টাকা আমাদের সম্মান বহন করে। তাদের ক্ষেত্রেও এই প্রথা অব্যাহত। সাইফ চৌধুরীর সন্তান বলে কথা, সবকিছু জেনেও প্রশ্ন তোলার সাহস কেউ করে না। বিশালাকার মাটির হাড়িতে প্রাণ ঠান্ডা করা মালাই শরবত, কনসার্টে মানুষের ভিড় ঠেলে গরমে হাহাকার করা যুবক যুবতী ছুটে আসছে বারংবার সেখানে, ঠান্ডা খেয়ে আরো শক্তি অর্জন করার জন্য। এই বুড়ো 2 গ্লাস পানি দে তো। হাড়গোড় দৃশ্যমান, গা তেল ছিটছিটে, কালশেটে দাগ পড়া, কাঠছিড়া দাগ, মুখ ছুঁড়ে দেখতেই গা শিউরে ওঠে এমন চেহারার দুই পুরুষ। সর্বতলা অন্য গ্রাহকদের চাহিদা পূরণ করে তাদের দিবে, এই সময়টুকুই তাদের হাতে নেই। এই, তোকে কখন দিতে বলেছি, এখনো দিস নাই কেন? উগ্রচিত্তে কথাটা বলে তার মধ্যে একটা লোক ছিনিয়ে নিল দোকানের হাত থেকে স্টিলের গ্লাসটি। গ্রাহকের এমন আচরণে দোকানির রাগ লাগলেও ভদ্রতা বজায় রাখলো। আরে ভাইজান, এই কাস্টমার আগে এসে তা করে তো আগে দিতে হইব নাকি? আয়সা এমন তারা দিলে তো হইব না। আমরা 2 জন মানুষ দিয়া পারতাম, আমরা 2 জন মানুষ দিয়া পারতে তো হইব। এই মা আশা, তোর দিয়ে অপেক্ষা বইতে হয় মা। বলেই লোক দুটো দোকানিকে ঠেলে সরিয়ে দিল, আর তার সহায়তা করা ছেলেটাকেও।
হাড়ির ঢাকনাটা সরিয়ে তার ভেতরে কয়েকটা নাড়া দিল ঘুটনি দিয়ে। মুখে বিশ্রী হাসি দিয়ে পকেট থেকে কয়েকটা প্যাকেট বের করলো। সাদা পাউডার দৃশ্যমান হলো। দোকানি আর্তনাদ করে উঠল, অনুনয় করে বলল, ভাইজান এগুলো ভাইজান এগুলো শেষ করেন না, আরো সবাই খাইবেন। আমি আপনাকে দিতেছি যে কয় গ্লাস লাগে। পাইসাম করে শহর এখান থেকে, তোর দেহ লাগবে না। শালা তোর মরণ চেতেছে খুব। শালা তোর মরণ চেতেছে। চুপ করে বস। সবগুলো মরার আগে এগুলো খাইয়া সিদ্ধ হয়ে মরবি। দেখবি আল্লাহ তাড়াতাড়ি জান্নাতে পাঠাইব তো করে। বলেই লোকটা খ্যাক খ্যাক করে হেসে উঠল। হৈ হৈ করে পাউডারের গুঁড়োগুলো মেশাতে লাগলো মাটির হাঁড়িতে। তার মধ্যেই ভিড় ঠেলে দুই যুবক এগিয়ে আসলো। লোক দুটোর হাতের প্যাকেটগুলোর দিকে কামুক নজরে তাকিয়ে বলল। লোক দুটো যেন ঢের মজা পেল স্বজাতির আগমনে। আমোদিত হয়ে দুটো প্যাকেট ধরিয়ে দিল লোক দুটোর হাতে। সুবেদার ও দিলজার প্যাকেট দুটো হাতে নিয়ে চমৎকার হাসি দিল। সুবেদার কৌতূহলবশত একটু ঘ্রাণ সুখে দেখতেই লাগল। দিলজার বেতৃষ্ণা ভরা দৃষ্টি নিক্ষেপ করলো তারই দিকে। সে বোকা বোকা হাসি দিয়ে বলল, স্যার 1 ঘন্টার মধ্যে জায়গা সাফ করতে বলেছে, পিনিক খোঁজা বন্ধ করে কাজে লেগে পড়ুন। দিলজার গম্ভীর গলায় বলল, কি ফুসুর ফুসুর করতেছেন? এটি কিন্তু ইম্পর্টেন্ট মাল, লোকাল প্রাইসে পাইবেন না। এক চুমুকে এক গ্লাস শরবত খেয়ে বলল লোকটি। সুবেদার এবারও হাসি দেয়। দিলজার পকেটে হাতাতে হাতাতে বল, চিন্তা করবেন না ভাই, খালি পকেটে নিয়ে তো আর আইডি খাইতে আই নাই। তা খালি খাওয়াবেনি নাকি কাজ টাজও আছে? বোঝেনি তো, খাইতে হইলে টাকা লাগে, টাকার জন্য ইনকাম করা লাগে। আর এই সরকারের আমলে চাকরি তো দূরের ব্যাপার স্যাপার, বদলাও খাটলেও ভাতের যোগান দিতে কষ্ট হইয়া যায়। আমার মনে হয় না আপনারে খুইল্লা বলা লাগবো, হাতে যা আছে একটু ব্যবস্থা করে দেন। লোক দুটো এবার একটু সিরিয়াস হয়। এমনিতেই টালমাটাল অবস্থা হয়ে গেছে। নিজেদের অবস্থা বিবেচনা করে যুবক দুটির কথার মানে বুঝতে সমস্যা হলো না। কোনো একদিন তারাও এমন কারণবশত আজ এই পর্যায়ে। সাহায্যের হাত বাড়িয়ে বলল। ফিচেল হেসে বলল একটা যুবক। ফের আশ্বস্তের কণ্ঠে বলল। সুবেদার ও দিলজার বিগলিত হাসলো। কৃতজ্ঞতায় আচ্ছাদিত হয়ে লোক দুটোর হাত জড়িয়ে ধরল। লোক দুটো চিরবিরিয়ে বলল, এই সর নষ্টামাগিগের মতো জড়াজড়ি করতেছিস কেন? সুবেদার দিলজার তৎক্ষণাৎ হাত ছেড়ে বলল। খাওয়ার মাত্র শরীরে বিভ্রান্তের নাই এদিক ওদিক ছুটে চলেছে দর্পণ। মেয়েটা চঞ্চল, উদ্ভ্রান্ত, দুরন্ত, হুঁশ জ্ঞান হারিয়ে ছুটছে দিক বেদিক। বদনের কোনায় কোনায় ছুটে বেড়াচ্ছে আনন্দ উচ্ছ্বাস। তাকে ধরে রাখতে বেগ পেতে হচ্ছে দর্পণকে। হাতের মুঠোয় থাকা হাতটি বারংবার ছুটে যাচ্ছে। এবার হাতের মুঠোয় শক্ত করে নরম হাতটা চেপে রাখলো। ব্যস্ত সতর্ক কণ্ঠে এয়ারপ্যাডে অনবরত কমান্ড দিয়েই চলেছে সে। Use gun with caliber 7.62 by 39 milli. It will be quite smooth, and obviously use silencer every time. কমান্ড দিতেই দিতে ব্যস্ত হাতে দর্পণ ওয়ালেট থেকে 100 টাকা বের করে দোকানির দিকে এগিয়ে দিল। দোকানি প্রগাঢ় হাসি দিয়ে না করলো, সে টাকা নেবে না। দর্পণ সেদিকে একবার কপাল কুঁচকে তাকিয়ে ফেরে আর পড়ে মনোযোগ দিল। Listen soldiers, তাদের আনন্দে কোনো বিঘ্ন যেন না ঘটে, এতটা সাবধানে কাজ করতে হবে। আজ যদি তাদের মধ্যে একজনও ক্ষতিগ্রস্ত হয়, তবে নিরাপত্তা বাহিনীরা নিজেদের কাছে নিজেদের মুখ দেখাতে পারবে না। আর নদীর তীরে মেলায় কেউ যেন আসতে না পারে। ঘাতক প্রত্যেককে জীবিত চাই আমার। এতটুকু বলেই দর্পণ এয়ারপ্যাড অফ করে দিল। দোকানের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, টাকা নেবেন না কেন? দোকানি পান খাওয়া লাল দাঁত কেলিয়ে বলল। দর্পণ হতাশার নিঃশ্বাস ফেলল। খানিক অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনিও সিয়াকে চেনেন? সেটাই, আমি হয়তো এখনো তাকে চিনতে পারিনি। দর্পণের কণ্ঠে হতাশারা লুটুপুটি খাচ্ছে। মাইলায় ঢুকেছে পর থেকে কতক্ষণ নাগরদোলা, কতক্ষণ বাঁশের তৈরি খাবার, কখনো মুরগি, তো কখনো পানওয়ালার দোকানে ছুটেছে। কখনো দেখা গিয়েছে কাঠের পাতের সাহায্যে বিভিন্ন নকশা করে আলতো লাগাচ্ছে শিয়াশা। অবাক করা বিষয় হলো এই একজনেরও তার কাছ থেকে টাকা রাখেনি। তারা সবাই নাকি শিয়াকে চেনে, তাদের সাথে খুব ভাব। সেও ওয়ালেট পকেটে ঢুকিয়ে আবারও মেয়েটার হাত ধরে ভিড় ঠেলে বের হতে নেয়। কিন্তু তৎক্ষণাৎ চোখের সামনে ভেসে উঠল একটা চাপাতি। তার চোখ বড় বড় হয়ে গেল। সে চৌকিতে নিজের পাশে তাকাতেই দেখলো রণমূর্তি চোখে তাকিয়ে আছে একজন মাঝবয়সী ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা। হাতে তার চাপাতি, যেটা তার দিকেই তাক করে আছে। সে চোখ বড় বড় করে নিজের হাতের মুঠোয় থাকা মহিলার হাতটার দিকে আরেকবার নিজের আশেপাশে তাকালো। শিয়াশা কোথায়? সে তড়িৎ গতিতে হাতটা ছেড়ে দিয়ে বিনীত ভঙ্গিতে বলল,
আমি দুঃখিত, আমি ভেবেছিলাম আমার। মেলায় আইসা লুসামি করো, হ্যাঁ? চেনো না তো আমারে, কারা কাইটা কুইটা বস্তাবন্দি কইরা রাখমু। সাহসিকতা, তেজ, নির্ভীকতার আভাস মহিলাটার কণ্ঠে। দর্পণের কাছে যুক্তিগত এক্সপ্লেশন থাকায় দর্পণ তাকে কিছু বলার জন্য উদ্যত হলো, তবে সুযোগ দিল না তেজ রাগ হুমকি ধুমকিগুলোকে শীতল পানির অনুকণায় পরিণত করা শিয়ার সেই আগমনী কণ্ঠ। আরে ও জয়নব চাচি, ওই গ্যাদা তোমাকেও জামাই লাগে, ছাইড়া দাও। তোমাকেও গেদি তারে ছাড়া বাঁচবো না। পরিচিত বিকৃত কণ্ঠে দর্পণ কৌতূহলী দৃষ্টিতে তাকালো শব্দের উৎসের দিকে। তাদের থেকে 6-7 হাত দূরে একটা তাতুয়ার দোকানে কাপড়ের আড়াল থেকে লম্বাটে মুখ বের করে কথা বলছে শিয়াশা। পাশেই বাহারি সাজসজ্জায় রমণীদের হাসির হাট মেলেছে। জয়নব চাচি বেশ অবাক হলো শিয়ার কথায়। সে ধুমকে উঠে বলল, ওই গেদি, তুই হাসা কথা কইতাছস? জি চাচি। শিয়াশা হাসি মুখে বলল, সিসি, এই বদমাইশ, তুই আগে কবি না? আমি কারো কি সব কইলাম। বলার সুযোগ দিয়েছো, তার আগেই তো চাপাতি উঠায় ফেলাইছো। শিয়াশা বলল, কিছু মনে কইরো না আব্বা, ওই নাকসরি গেদি আমারে আগে কয় নাই তো, তাই বুঝি নাই। জয়নব চাচি দর্পণকে বলল। দর্পণ অবাকের রেশ থেকে বেরিয়ে মৃদু হাসি দিয়ে বলল, আপনার কোনো দোষ নেই চাচি, নিজের সুরক্ষার্থে প্রত্যেকটা মেয়েকে এমন সচেষ্ট আত্মনির্ভরশীল হওয়া উচিত। আর তাছাড়া আমারই ভুল, আমি ভেবেছিলাম ওটা শিয়ার হাত। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো মনে করবেন। আমাকে দেখতে আপনার ছোট ভাই লাগে, আমাকে ভেবে আপনি অন্য মেয়েদের হাত ধরে চলে যাবেন। আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনি আমাকে আদৌ ভালোবাসেন কি না। গড়গড় করে কথাগুলো বলেই শিয়া উধাও। এদিকে জয়নব চাচি সঙ্গী সাথী সকলকে ডেকে নিয়ে আসলো। দর্পণ কিছু বোঝার আগেই বেতের আসনে তাকে চেপে বসিয়ে দিল মাঝবয়সী কজন মহিলা। মুহূর্তের মধ্যে সামনে আরেকটা বেতের টেবিলে হরেক রকমের খাবারে ভরিয়ে দিল। সকলের মুখে এক কথা, তাদের রাজকুমারীর জন্য একটা রাজপুত্তরের মতো জামাই হয়েছে। যে যতদূর পেরেছে দর্পণকে চেপে খাইয়েছে। জামাই না হয়েও জামাই আদরের প্যারা সামলাতে দর্পণের বেগ পেতে হলো। ততক্ষণে প্রাঙ্গণে আগুন জ্বালিয়ে রমণীদের ঐতিহ্যবাহী নৃত্য শুরু হয়ে গেছে। দর্পণকে মধ্যমণি বানিয়ে রেখেছে জয়নব চাচি, মারমা সম্প্রদায়ের বেশ ক্ষমতাশালী পৌর মহিলা জয়নব। ভ্রমণপ্রিয় কৌতূহলী মেয়ে শিয়াশার সাথেও এই সূত্রেই দেখা হওয়া। হঠাৎ করে একদিন ভোরবেলা এসে বলে, চাচি, আপনার রান্নার অনেক প্রশংসা শুনেছি সকলের কাছে। আজ আপনার রান্না না খেয়ে আমি যাব না। অচেনা একটা মেয়ের থেকে আচমকা এমন কথায় বেশ অবাক হয় সে। যেখানে সকলেই তাকে ভয় পায়, রয়ে সয়ে কথা বলে, সেখানে এই মেয়ে কিনা নির্ভয়ে বলছে তাকে রান্না করে খাওয়াতে হবে। পুরোটা দিন তাদের পাড়ায় আনন্দ ফুর্তি করেছে, কাজে হাত বাটিয়েছে, নতুন কোনো ঐতিহ্য দেখলে আগ্রহের সাথে সেটা শিখে নিয়েছে। তার চেয়েও বড় কথা, মেয়েটার কাছে ছোট বড়, ধনী গরিব, হিন্দু মুসলমান, খ্রিস্টান বৌদ্ধ হিজড়া কোনো পার্থক্যই নেই, সবাই সমান। অচিরে এই প্রাণোচ্ছল মেয়েটা সকলের কাছেই প্রিয় হয়ে ওঠে। তাই তো প্রথমবার নিজেদের এমন আনন্দে মেয়েটিকে পেয়ে তাদের উৎফুল্লতার শেষ নেই। যার যতটুকু সামর্থ্য তা দিয়ে মেয়েটাকে ভালোবাসায় মরিয়ে দিচ্ছে। দর্পণকে চেপে চেপে খাওয়াচ্ছিল জয়নব ও তার সাথীরা। তখনই সকলের হই হুল্লোড়ে দর্পণ সেদিকে দৃষ্টিপাত করে। গায়ের বধূ ঘাটে যায় লাল শাড়ি পিন্দিয়া, গায়ে হাতে বাজু বায়ে ঘুঙুর দিয়া, চিকন চাকন গরম তারি, দেখতে লাগে কি সুন্দরী। গানের তালে নাচছে একদল রমণী। দর্পণে চোখ দুটো স্থির হয়ে যায় মেয়েদের মাঝে লাল তাঁতের পোশাক পরা নিত্যরত শিয়াকে দেখে। তবে শিয়ার এদিকে কোনো খেয়ালই নেই, সে মগ্ন নিজ কর্মে। চোখ দুটো বড় বড় করে মুখে প্রগাঢ় হাসি নিয়ে সকলকে অনুসরণ করে নাচছে সে। চোখে মুখে নির্মগ্নতা, উৎসাহ, আনন্দ। চারিদিকে যখন আনন্দের ছোড়াছুড়ি, তখনই একদল পিশাচ পৈশাচিক আনন্দ নিয়ে উৎপেতে আছে সকলের খুশি ছিনিয়ে নেওয়ার জন্য। এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবেদার দিলজার ওই লোক দুটোর সাথে হেঁটে চলেছে। খানিক বাদে সুবেদার জিজ্ঞাসা করলো, আমগো বস আইব এখানে, আইলে দেখতে পাবি আসল মজা। এই যে এত উড়াউড়ি সব চিৎকার পরিণত হইব, কি যে শান্তি লাগে তখন। আর তগরে কাজের ব্যবস্থাও করে দেবে বস, অনেক দয়ালু, কাউরে ফিরাইয়া দেয় না। টালমাটাল অবস্থায় কথাগুলো বলছে যুবকটি, কথা পেছনে যাচ্ছে বারংবার। সুবেদার দিলজার আরো সতর্ক হয়ে উঠল। এখন কোনো রকম বোকামি করলে তারা ওদের বসকে হারিয়ে ফেলবে। সুবেদার দিলজারকে নিয়ে কনসার্ট থেকে কিছুটা দূরে হিল এরিয়ে নিয়ে আসলো। একে একে আরো 20-25 জন এসে হাজির হয় তাদের কাছে। তারা আসতে যুবক দুটো সুবেদার ও দিলজারকে দেখিয়ে একটা লোককে বলল, ভাই এই দুটো এসেছে কাজ খোঁজার জন্য,
আমি তো জানি আপনি কত দয়ালু, তাই লইয়া আইছি। যদি একটু ভালো বেতনের কাজ করে দিতেন তাহলে একটু উপকার হইতো। যুবকটির কথায় পাথরের উপর বসে থাকা পৌর লোকটি হেসে উঠল। সুর টেনে বলল,